এখন খবর বিস্তারিত। রাজ্যে আরেক চিটফান্ড সংস্থাকে সবুজ করা হয়েছে সদর মহকুমা প্রশাসনের তরফে। চিটফান্ড সংস্থা বেসিক ইন্টারন্যাশনাল লিমিটেডকে বলা হয়েছে আমানত সংগ্রহ না করতে এবং আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য। ভুইপুর অর্থলগ্নিকারী সংস্থা বেসিল ইন্টারন্যাশনালকে সবুজ করেছে আমানত সংগ্রহ না করতে। সদর মহকুমা প্রশাসন আরও বলেছে যে মানুষের গচ্ছিত টাকা খুব শীঘ্রই যেন ফেরত দিয়ে দেওয়া হয়। এক সপ্তাহ পূর্বে চিটফান্ডের মূল অফিস আগরতলা সহ শাখা সঞ্চালক রক্তিম দাসকেও আটক করেছিল সদর মহকুমা শাসক। একটি সূত্রে জানা যায় বেসিল কোম্পানিটি 2011-12 অর্থ বছরে রাজ্যের 6টি ব্রাঞ্চে আমানত সংগ্রহ করেছে প্রায় 12 কোটি টাকা। 2012-13 অর্থ বছরে 14 কোটি টাকা এবং 13-14 অর্থ বছরে কোনো হিসেব নেই। অথচ সংস্থাটি 2011-12 অর্থ বছরে প্রায় 91 লক্ষ টাকা এবং 2012-13 অর্থ বছরে প্রায় 5 কোটি টাকা গ্রাহকদের ম্যাচুরিটি দিতে পারেনি। তারা পুরানো ম্যাচুরিটি ঝুলিয়ে রেখে গ্রাহকদের কাছ থেকে নতুন আমানত সংগ্রহ করে যাচ্ছে। শুধু এটাই নয়, 300 টাকা করে 6 বছরে 1069 টাকা দেবার নাম করে চেইন সিস্টেমে পুরো টিম দিয়ে আমানত সংগ্রহে নেমে এই ভুইপুর অর্থলগ্নি সংস্থাটি বেআইনিভাবে অর্থ সংগ্রহ করে যাচ্ছে রাজ্যের নাগরিকদের কাছ থেকে। প্রশাসনের সামনে বেসিল কোম্পানির কর্মকর্তারা সেটির কোনো অনুমোদন পত্র, আগরতলা মিউনিসিপ্যালিটির ট্রেড লাইসেন্স, এমনকি ত্রিপুরা শপ অ্যান্ড এস্টাবলিশড অ্যাক্ট 1970 সালের কোনো কাগজও দেখাতে পারেনি তারা। এই ধরনের উদাহরণ দেখুন যেখানে কমপ্লেন্ট আছে আমি যদি প্রিমেচিউর উইথড্র করতে চাই, 100 টাকার উপর আমার এন্টারটেইনমেন্ট কি সেটা আপনি বলবেন না? স্যার আমাদের বিগত দিনের থেকে এখন পর্যন্ত প্রিমেরি আমরা কোম্পানি বিগত দিনে এরকম কেউ ডিমান্ডও করছে না বা দেওয়া হয়েছে বর্তমানে সারা সিলিন্ডার পর না স্যার আমাদের কাছে ডিমান্ড নাই, ডিমান্ড আইছে কিন্তু আমাদের জমি করছে না আপনি এখন কি সিস্টেম কি হিসাবে দেন? অ্যাপ্লিকেশন করবো স্যার দিছে না অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশন করবো আমি আসানসোল কোম্পানিটির কলকাতা ও ত্রিপুরার কোনো বৈধ রেজিস্ট্রেশন দেখাতে পারেনি কর্তারা। অথচ চিটফান্ডগুলো রাজ্যে দীর্ঘ বছর ধরে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করে চলেছে। দেখা যায় রাজ্যে এই সময় তাদের সম্পদ রয়েছে আগরতলা কৃষ্ণনগরে একটি পাকা বাড়ি এবং উদয়পুর বাগমায় 7.5 কানি ভূমি। সেগুলোর বিক্রয়ের মূল্য দিয়ে এই সময় রাজ্যের আমানতকারীদের আমানত 1% দেওয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা সিটি সেন্টারের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বলাকা প্রেক্ষাগৃহের। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, ছিলেন মন্ত্রী মানিক দে ও ভানুলাল সাহা। সিটি সেন্টারের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বলাকা প্রেক্ষাগৃহের। গতকাল সন্ধ্যায় মাল্টিপ্লেক্স সর্বাধুনিক প্রেক্ষাগৃহের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। গণ উন্নয়ন মন্ত্রী মানিক দে ও তথ্য সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহাকে পাশে রেখে বহুমুখী এই বিনোদন কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কলকাতার বিখ্যাত প্রিয়া বিনোদন সংস্থা দায়িত্ব নিয়েছে বলাকা প্রেক্ষাগৃহের। উদ্বোধকের বক্তব্য পেশ করতে গিয়ে ত্রিপুরার শিক্ষা সংস্কৃতির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা শুধু নয়, আমাদের ত্রিপুরা সুস্থ সংস্কৃতি চর্চায় যথেষ্ট সুনামের অধিকারী, এটা অক্ষুণ্ণ রাখতে হবে। গত দুর্গা উৎসবের আগে রূপসী মাল্টিপ্লেক্স চালু হয়েছে। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে এই হলেও সিনেমা দেখানো হবে। মুখ্যমন্ত্রী দুটি বিনোদন সংস্থার কর্ণধারদের অনুরোধ করেন বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি রেখে সুস্থ প্রতিযোগিতার জন্য। তিনি বলেন, আগরতলা শহরে দুটি মাল্টিপ্লেক্স প্রেক্ষাগৃহ হলো এই সিনেমা হলগুলো ত্রিপুরার শিক্ষা সংস্কৃতি সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা থাকবে। সুস্থ একটা সবল প্রতিযোগিতা হয়, পেছন থেকে টেনে ধরার কোনো প্রতিযোগিতা যাতে না হয়, অর্থাৎ ফুটবল খেলায় যেমন ফাউল করে গোল আটকাবার চেষ্টা, এরকমটা যাতে না হয়, সেটাই কিন্তু আমাদের দিক থেকে কাম্য থাকবে। এবং আমরা এটাও আগাম কিছু সংশয় তৈরি হচ্ছে যে ওনারা যদি আসেন, ওনাদের সাথে যারা প্রডিউসার, যারা ডিস্ট্রিবিউটার, তাদের সাথে সম্পর্ক খুব নিবিড়, গভীর, দীর্ঘদিনের বন্ধন। এরা যদি মনোপোলাইজ করার চেষ্টা করে, তাহলে আমরা যারা শুরু করলাম বা একটু ফ্লারিশ করার চেষ্টা করছি, তাহলে আমাদের কি হবে? কলকাতার প্রিয়া সিনেমা বোলপুরের গীতাঞ্জলি সাংস্কৃতিক সদন
কলকাতার স্টার থিয়েটার, ক্রিস্টি কালচারাল অডিটোরিয়াম সহ বর্তমানে 9টি অডিটোরিয়াম রয়েছে প্রিয়ার। চলচ্চিত্র নির্মাণও করে এই বিনোদন সংস্থা। তাদের প্ররোচনায় সত্যজিৎ রায় পরিচালিত গুপি গাইন ও বাঘা বাইন এবং হাটে বাজারে সিনেমা দুটি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে। সংস্থার চেয়ারম্যান পূর্ণিমা দত্ত জানান, উৎকৃষ্ট মানের ছবি প্রদর্শনের সঙ্গে কোনো আপোষ করে না প্রিয়া বিনোদন সংস্থা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এই হলে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া যাত্রাপুর থানাধীন বিরামপুরে অপহরণ ও পাল্টা অপহরণকে কেন্দ্র করে গত 3 দিন ধরে সৃষ্টি হয়েছিল ব্যাপক উত্তেজনা। পরে ভারত ও বাংলাদেশের সীমান্ত বাহিনীর ফ্ল্যাগ মিটিং এ অবসান হল উত্তেজনার। গত 3 দিন ধরে যাত্রাপুর থানা এলাকার বিরামপুর গ্রামে যথেষ্ট উত্তেজনা ছিল অপহরণ পাল্টা অপহরণ ঘিরে। আজ ভারত বাংলাদেশ সীমান্তে দুদেশের সীমান্ত বাহিনী পর্যায়ে ফ্ল্যাগ মিটিংয়ে উত্তেজনার অবসান ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, বাংলাদেশ কুমিল্লা জেলার বোয়ালঘাটি এলাকার জৈনক 38 বছর বয়স্ক এক যুবক সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বিরামপুর গ্রামে প্রবেশ করে। খবর যায় বাসপুকুর গ্রামের কৃষ্ণ দেবনাথের কাছে। কৃষ্ণ দেবনাথ খবর পেয়ে তার সাঙ্গপাঙ্গ নিয়ে পরদেশি মুস্তাফাকে অপহরণ করে নিয়ে যায়। প্রাপ্ত খবরে প্রকাশ, 1 বছর পূর্বে মুস্তাফার সাথে কৃষ্ণ দেবনাথের সীমান্ত পাচার বাণিজ্যে 3 লক্ষ টাকার মতো পাওয়া ছিল কৃষ্ণ দেবনাথ। বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে অপহরণ করে বরখলা গ্রাম থেকে পূর্ব দিকে 5 কিলোমিটার ভিতরে এক রাবার বাগানে নিয়ে আটক করে রাখে। যাত্রাপুর থানায় খবর আসলে থানার ওসি সত্যেন রায় বসুর নেতৃত্বে খোঁজাখুঁজি শুরু হয়। শেষ পর্যন্ত গতকাল গভীর জঙ্গলে একা পায় যাত্রাপুর থানার পুলিশ মুস্তাফা কামালকে। এদিকে বাংলাদেশে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় সীমান্ত গ্রামে। বদলা নিতে উদ্দেশ্য প্রণীত বিরামপুর গ্রামের ইসমাইল মিয়াকে ধরে নিয়ে আটক করে রাখে। আজ যাত্রাপুর থানার ওসি জানায়, এই ঘটনায় সকাল 11টায় ফ্ল্যাগ মিটিং করে সুরাহ হয়। পুলিশ, সীমান্তবাহী বিএসএফ এবং বাংলাদেশ বিজিবি সহ 2 ঘন্টার আলোচনায় উভয় ব্যক্তিকে পুশব্যাক করা হয়। বিএসএফ এর পক্ষে ছিলেন কমান্ড্যান্ট বালা ধুম। ওসি জানান, বাসপুকুরের কৃষ্ণ দেবনাথকে খোঁজাখুঁজি চলছে। এই বাইকের সংঘর্ষে এক ব্যক্তি গুরুতরভাবে জখম হয়। পরে জিবি হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আজ সকাল 9:15 নাগাদ বিশালগড় থানাধীন শীতলটিলা গ্রামীণ ব্যাংকের সামনে মধুপুর থেকে বাইক দিয়ে বিশালগড় আসার উদ্দেশ্যে জজুমিয়া বাড়ি মধুপুর, তাকে একটি গাড়ি বাড়ি দিয়ে চলে যায়। বাইকের নাম্বার TR01K 9047। বাইকটি কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু জজুমিয়াকে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি দিয়ে বিশালগড় থানায় আনা হয়। জজুমিয়ার 2 হাত এবং মাথা একেবারে থেতলে যায়। আশঙ্কাজনক অবস্থায় জীবিতে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। শীতলটিলা সুকেন ভৌমিকের বাড়ির সামনে বাইক দিয়ে যাইতে লইছিল, জজুমিয়া নাম ছেলেটার, ওর ড্রাইভিং লাইসেন্সে নামটা দেখছি। এরপর আশঙ্কাজনক অবস্থা, মনে হয় বেশিক্ষণ বাঁচতো না, এখন জীবিতে হ্যান্ড ওভার করে দিচ্ছে। আমি ওর বাড়িতে ফোন করে জানাই দিছি যাতে বিশালগড় হাসপাতাল আইতে হতো না, যাতে ডাইরেক্ট জীবিতে চলে যায়। আশঙ্কাজনক অবস্থাকে জীবিত পাঠানো হয়েছে। হ্যাঁ, একদম মনে হয় রাস্তাতেই মারা যায়। কোন জায়গাটা ব্যথা বেশি? ওই 2টো হাত ভেঙে গেছে যা দেখলাম, আর পা গুলো মানে একদম সেন্সলেস। ও মুখ দিয়ে রক্ত, কান দিয়ে রক্ত, চোখ মানে ফিক্সড হয়ে গেছে, চোখ নাড়াচড়া বন্ধ। ও মনে হয় 5-10 মিনিটের মধ্যে মারা যায়। বিশালগড় থেকে সম্ভবমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া নগর পঞ্চায়েত 10 নং ওয়ার্ডের উপনির্বাচনে সিপিএম প্রার্থী রাজা সাহা বাড়ি বাড়ি গিয়ে গণদেবতাদের কাছে ভোট ভিক্ষে করেছে। আজ ছিলেন সিপিএম নেতা নারায়ণ চক্রবর্তী, আবু তাহের সহ সিপিএম কর্মী সমর্থকরা। আগামী 19 জুন ত্রিপুরা রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, নগর পঞ্চায়েত ও এডিসি ভিলেজগুলি শূন্য আসনের উপনির্বাচন। আর এই উপলক্ষে ইতিমধ্যে শেষ হয়ে গেছে প্রার্থীদের মনোনয়ন জমা, স্কুটিনি ও প্রত্যাহারের দিন। রাজ্যে বিভিন্ন স্থানে চলছে প্রার্থীদের বাড়ি বাড়ি প্রচারের কাজ। এবারের উপনির্বাচনে সারা রাজ্যে মাত্র 1টি নগর পঞ্চায়েত আসনে হতে চলেছে উপনির্বাচন। সোনামুড়া নগর পঞ্চায়েতের 10 নং ওয়ার্ডের সিপিএম প্রার্থী রাজা শাহ আজ বাড়ি বাড়ি প্রচারে বের হন। তিনি বাড়ি বাড়ি গিয়ে গণদেবতাদের আশীর্বাদ ও চেয়েছেন। প্রার্থী রাজা শাহ ছাড়াও প্রচারে ছিলেন সিপিএম সোনামুড়া বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চক্রবর্তী, সোনামুড়া অঞ্চল সদস্য আবু তাহের সহ এলাকার সিপিএম এর কর্মী সমর্থকরা। প্রার্থী রাজা শাহ জানান, আজকে প্রথম ভোট ভিক্ষে করতে এসে
তিনি গণদেবতাদের সাড়াও পাচ্ছেন ভালো, আর তিনি তার জয়ের প্রতি খুবই আশাবাদী। সারা পাইছি এখন অব্দি, যেখানে যাইতেছি তারা সবাই আশীর্বাদ করতেছে। তো তুমি জিতার ব্যাপারে কতটুকু আশাবাদী? জিতার ব্যাপারে 100% আমি আশাবাদী। ফিলিংসটা এক নতুন অভিজ্ঞতা, এবং পার্টি আমার সুযোগ করে দিচ্ছে সকলের কাজ করার লেগে। তো সকলের জন্য আমি কাজ করব এখন। নিশ্চয়ই আমি সকলের সঙ্গে সকলের অভিমত নিয়েই আমি সকলের সঙ্গে বুঝা ভালো কাজ, যেটা যেভাবে কাজটা ভালো হইব সেভাবে কাজ করব। উল্লেখ্য, সোনামুড়া নগর পঞ্চায়েতের এই আসনটিতে গতবারের জয়ী প্রার্থী শ্যামল চক্রবর্তী গত বিধানসভা নির্বাচনে বিধায়ক নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়ে পড়ে এবং এতে উপনির্বাচন প্রয়োজন হয়ে পড়ে। এখন দেখার বিষয় সিপিএম কি ধরে রাখতে পারবে নগর পঞ্চায়েতের এই 10 নং ওয়ার্ডটিকে। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণভাবে ভস্মীভূত হল 7টি ঘর। উজান অভয়নগরে ঘটা এই অগ্নিকাণ্ডে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়েছে অগ্নি নির্বাপক দপ্তরকে। শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পড়ল 7টি ঘর। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। ঘটনাটি ঘটে গতকাল রাত 7:45 নাগাদ শহরের উজান অভয়নগরে কাটাখালের পাশে। পূর্ব থানা সূত্রে খবর, বিশ্বজিৎ দেববর্মার ঘরে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। কাঠ ও টিনের ঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পাশাপাশি সঞ্জিত দেববর্মার ঘরে আগুন ছড়াতেই বাড়ির রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়। কয়েক মিনিটের মধ্যে পাশাপাশি সুদামা গৌর এবং সুদর্শন ঘোষের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের 4টি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। 4 গাড়ির জল শেষ হলেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে কাটাখালে পাম্পসেট বসানো হয়। টানা 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানায় ক্ষয়ক্ষতি হিসেব এখনো মিলেনি। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে অভয়নগর ব্রিজের পাশের বহু ঘর পুড়ে যেতে পারত। আমি একটু সামনে গেছিলাম, মনে হচ্ছে এখানে যে ইলেকট্রিকের হাই ভোল্টেজ ট্রান্সফরমারটা আছে, এখানে পার করে আমার বাড়ি আর পাশের বাড়ি ধরুন মিনিমাম 4 লাখ টাকা। আপনার বাড়ি প্রথম বাড়িটা আমার নামটা আমার বিশ্বজিৎ, আমি ফায়ার ব্রিগেড। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভার। সোনামুড়া টাউন হলে আয়োজিত এই আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট কবি, লেখক ও সাহিত্যিক বিমল চক্রবর্তী। রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে সারা রাজ্যে সরকারি ও বেসরকারি উদ্যোগে চলছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা চক্র। আর এরই অঙ্গ হিসাবে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে সোনামুড়া টাউন হলে আজ অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 152তম এবং বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের 115তম জন্মজয়ন্তী উপলক্ষে এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট কবি, লেখক ও সাহিত্যিক বিমল চক্রবর্তী। তাছাড়াও উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় সম্পাদক অধীর ভৌমিক, ডিওয়াইএফআই বিভাগীয় সভাপতি দীনেশ দাস, বিভাগীয় সম্পাদক মণ্ডলীর সদস্য পীযূষ দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানের প্রথমে কবিগুরু ও নজরুলের প্রতিকৃতিতে মাল্যদান করেন অতিথিরা। তারপর স্থানীয় শিল্পীরা পরিবেশন করেন নাচ, গান ও আবৃত্তি। আজকের এই আলোচনা সভায় রবীন্দ্র নজরুল চিন্তা, ধ্যান ধারণা এবং ফেসিবাদ ও সাম্প্রদায়িকতা নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা।
বিশালগড় ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতে 5টি আসনে উপনির্বাচন উপলক্ষে সিপিএম প্রার্থীদের সমর্থনে হয় এক সভা। সভায় 40 জন ভোটার কংগ্রেস ছেড়ে সিপিএম এ যোগ দেয়। বিশালগড় ব্লকের 5টি গ্রাম পঞ্চায়েতের 5টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে 19 জুন। এই নির্বাচনকে সামনে রেখে গতকাল বরজলা গ্রাম পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের বামফ্রন্টের প্রার্থী কৃষ্ণগোপাল আচার্যের সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয় পশ্চিম বরজলা কালী মন্দিরের সামনে। ওই সভায় উপস্থিত ছিলেন বিশ্রামগঞ্জ অঞ্চল সম্পাদক মানিকলাল ভৌমিক, যুবনেতা কনকরঞ্জন নাহা এবং উপনির্বাচনের প্রার্থী কৃষ্ণগোপাল আচার্য সভাপতিত্ব করেন মিনতি দব্বর মা। ওই উপনির্বাচনী সভায় 40 ভোটার কংগ্রেস দল ত্যাগ করে সিপিএম এর পতাকার নিচে সামিল হন। দল ত্যাগীদের বরণ করে নেন বিশ্রামগঞ্জ অঞ্চল সম্পাদক মানিকলাল ভৌমিক। সিপিএম এ কাজ করার জন্য এই সভায় যাদেরকে আমরা গ্রহণ করেছি সকলকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বিশ্রামগঞ্জ অঞ্চল কমিটি এবং চরিরাম অঞ্চল কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং আজকের সভায় আগত সংগ্রামী মায়েরা, সংগ্রামী অভিভাবক সবাইকে পার্টির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। পালাটানা প্রকল্পে আবারও দুর্ঘটনার কবলে পড়ল এক ব্যক্তি। 10 চাকা গাড়ি থেকে পড়ে গিয়ে গাড়ি চাকার আঘাতে তার বাঁ পায়ে প্রচন্ড আঘাত পায়। তাকে ত্রিপুরা সুন্দরী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গতকাল সন্ধ্যা 5টা নাগাদ এক ব্যক্তি আবারও পড়ল দুর্ঘটনার কবলে। ঘটনাটি ঘটে উদয়পুর পালাটানা প্রকল্পের ভেতর। ব্যক্তির নাম রতন দেবনাথ, সোনামুড়া দুর্লভনারায়ণপুরের বাসিন্দা, পেশায় গাড়ির হেল্পার। ওএনজিসি 10 চাকার বড় গাড়ি থেকে পিছলে গিয়ে হঠাৎ বাম পায়ের উপর গাড়ির চাপা পড়ে আহত হন রতন। সঙ্গে সঙ্গে স্থানীয় প্রকল্পের কর্মকর্তারা ত্রিপুরা সুন্দরী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। ডাক্তার তাকে বাঁ পায়ে ব্যান্ডেজ করে দেয়, এমনকি বাঁ পাটি পঙ্গু হয়ে যেতে পারে। আমাকে ফোন করলো, আমার শ্রমিক কইছে এটা গাড়ি পুড়ে গেছে।